আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। অর্থনীতির জন্য পরিসংখ্যান সাবজেক্টে রয়েছি, ক্লাস নং 45 বেতন 23 কালীন সারি বিশ্লেষণ অধ্যায়ে রয়েছি। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্কটি, ওই অঙ্কটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এখানে একটি ম্যাথ দেওয়া আছে, এই একটি ম্যাথে অনেকগুলো প্রশ্ন রাখছি, আমি এখানে 7টি প্রশ্ন রাখছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এবং এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমি আবার বলতেছি, এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাথ, সে হচ্ছে এই ম্যাথটি। আমরা একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবো ইনশাল্লাহ, এবং এই ক্লাসের মধ্যে তুমি অনেক কিছু শিখতে পারবা, অনেক কিছু। খেয়াল করো, শুরুতেই হচ্ছে নিচে একটি সুগার মিলের উৎপাদন দেওয়া আছে, সুগার মিলের উৎপাদন দেওয়া আছে, এখানে কতগুলো সাল দিয়ে দিয়েছে 1991 থেকে 1997 পর্যন্ত, এবং প্রত্যেকটা সালের উৎপাদন নিচে দেওয়া আছে 77, 88, 94, 85, 91, 98, 90। এক নম্বর প্রশ্ন হচ্ছে ন্যূনতম বর্গ পদ্ধতিতে কালীন সারি সমীকরণ নির্ণয় করো। কালীন সমীকরণ নির্ণয় করো, ন্যূনতম বর্গ পদ্ধতিতে কালীন সমীকরণ নির্ণয় করো। ন্যূনতম বর্গ পদ্ধতিতে টোটাল 3 ধরনের সমীকরণ আমরা পেয়ে থাকি: সরলরৈখিক, দ্বিঘাত সমীকরণ, সূচক সমীকরণ। সরলরৈখিক, দ্বিঘাত সমীকরণ, সূচক সমীকরণ, এই 3 ধরনের সমীকরণ আমরা ন্যূনতম বর্গ পদ্ধতিতে পেয়ে থাকি। এখন তোমাকে শুধু বলে দিচ্ছি যে ন্যূনতম বর্গ পদ্ধতিতে কালীন সারি সমীকরণ নির্ণয় করো। কোন নিয়মে করবো? তুমি কি সরলরেখা সমীকরণ বের করবা, দ্বিঘাত সমীকরণ বের করবা, না সূচক সমীকরণ বের করবা? উল্লেখ নাই। যদি উল্লেখ না থাকে তাহলে সবসময় আমরা সরলরেখা সমীকরণ বের করবো। অথবা আমি প্রশ্নটা লিখে দিচ্ছি এক নাম্বার, সরলরেখা প্রবণতা সমীকরণ নির্ণয় করো। সরলরেখা বের করা যায়, দ্বিঘাত বের করা যায়, সূচক সমীকরণ বের করা যায়। আমরা অবশ্যই উল্লেখ না থাকলে সরলরেখিকে করে নিব, এবং পরীক্ষায় সরলরেখা যেটা এটি আসে। ওকে, এক নাম্বার। আর এই অঙ্কটা করার মাধ্যমে বাকি যে ম্যাথ গুলো আছে ওইগুলো আমরা কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, আমি ম্যাথ শুরু করতেছি। সমাধান। লিখে আমরা শুরুতে লিখে নেব যে প্রদত্ত ক্ষেত্রে ধরি, প্রদত্ত ক্ষেত্রে উপযুক্ত সরল রৈখিক, ধরি প্রদত্ত উপাত্তের ক্ষেত্রে উপযুক্ত সরল রৈখিক, ধরি প্রদত্ত উপাত্তের ক্ষেত্রে উপযুক্ত সরল রৈখিক সমীকরণ y সমান a প্লাস bx। ধরি প্রদত্ত উপাত্তের ক্ষেত্রে উপযুক্ত সরল রৈখিক সমীকরণ y সমান a প্লাস bx। এখানে রোমান সংখ্যা 1 দিয়ে দিবা, আর যেখানে দুইটা চলক x আর y, x y কি নির্দেশ করে ওটা একটু লিখে নিব আমরা। যেখানে y হচ্ছে এখানে যে চলকটা থাকবে, ঠিক আছে, বছরের সাথে যে চলক থাকবে সেটা হচ্ছে y। বছরের সাথে যে চলক থাকবে সেখানে উৎপাদন থাকতে পারে, বিক্রি থাকতে পারে, হ্যাঁ, আয় থাকতে পারে। যেখানে y হচ্ছে উৎপাদন, আর x যেটা, এটা হচ্ছে সময় নির্দেশক রাশি, সময় নির্দেশক রাশি। x হচ্ছে সময় নির্দেশক রাশি, আর a আর b যেটা, এই দুটো হচ্ছে স্থির পদ। লিখতে পারেন, আর কোনো অসুবিধা নাই। চলক দুটো লিখে নেবে অবশ্যই। y হচ্ছে উৎপাদন, এখানে যা থাকে সেটাই y, বিক্রি থাকলে বিক্রি, আয় থাকলে আয়, ব্যয় থাকলে ব্যয়, আর x হচ্ছে সময় নির্দেশক রাশি। ব্যাস। তো সরল রৈখিক প্রবণতা সমীকরণ যখন বের করবা এইভাবে লিখে নেবে, এটা হচ্ছে সরল রৈখিক। কিভাবে বুঝি সরল রৈখিক? x এর পাওয়ার হচ্ছে 1, y এর পাওয়ার হচ্ছে 1। যে সমীকরণে চলক সমূহের সর্বোচ্চ ঘাত বা সর্বোচ্চ পাওয়ার, যে সমীকরণে চলক সমূহের অর্থাৎ যতগুলো চলক থাকবে সকল চলকের সর্বোচ্চ ঘাত 1 থাকবে, পাওয়ার 1 থাকবে, ওই সমীকরণ হচ্ছে সরল রৈখিক। এখানে x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, সো অবশ্যই এটা কি সরল রৈখিক। এরপরে যে কাজটা করব, এখানে দেখবো বছরের সংখ্যা কয়টা আছে, 1 2 3 4 5 6 7। হ্যাঁ, এই কালীন সারি অঙ্কের ক্ষেত্রে তুমি যখন সরলরৈখিক প্রবণতা সমীকরণ বের করবো বা দ্বিঘাত বা সূচক সমীকরণ বের করবো, অবশ্যই তোমাকে বছরের সংখ্যা কয়টা ওইটা খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। বছরের সংখ্যা জোট থাকতে পারে, বিজোট থাকতে পারে। জোট থাকলে এক ধরনের হয়, বিজোট থাকলে আরেক ধরনের হয়। সো অবশ্যই আমরা খুব খেয়াল করে দেখবো জোট না বেজোট। এখানে বছর সংখ্যা বেজোট, তো আমরা লিখে নিব যে ক্ষেত্রে বা প্রদত্ত পাত্রে বলতে পারি আমরা, যে প্রদত্ত পাত্রে বছরের সংখ্যা প্রদত্ত উপাত্তে
বছরের সংখ্যা 7টি, ব্র্যাকেটে বিজোড় শব্দটা লিখে নিবা। উপাত্তে বছরের সংখ্যা 7টি, বিজোড় 7টা, বিজোড় 9, 6, 5 এরকম থাকতে পারে। পরবর্তী বছরের সংখ্যা 7টি, ব্র্যাকেটে লিখলে বিজোড়ে যায় 1 2 3 4 5 6 7। ওকে, পরবর্তী বছরের সংখ্যা 7টি। সুতরাং এই যে সময় নির্দেশক রাশি হচ্ছে x, তাহলে আমরা লিখবো সুতরাং x এর মূল বিন্দু, সময়ের মূল বিন্দু যেটা, সুতরাং x এর মূল বিন্দু a, মূল বিন্দুকে আমরা a দ্বারা প্রকাশ করব। সুতরাং x এর মূল বিন্দু a সমান, সুতরাং x এর মূল বিন্দু a সমান, মূল বিন্দু কি দ্বারা প্রকাশ করব? a দ্বারা প্রকাশ করব। মূল বিন্দু লেটার a, মূল বিন্দু a সমান মাঝখানের যে সালটা থাকবে এটা হচ্ছে মূল বিন্দু। তো বিজোড় থাকলে তুমি সুনির্দিষ্টভাবে মাঝখানের সালটা চিহ্নিত করতে পারো বিজোড় থাকার কারণে। 1 2 3 4 5 6 7, এই যে 1 2 3 4 5 6 7 মাঝখানে কত? 1994। তো আমি লিখে নিতে পারি সুতরাং x এর মূল বিন্দু a সমান 1994 এবং সময়ের একক হচ্ছে এই যে তুমি যে সালটা চিহ্নিত করছো, এই সাল থেকে আগের সাল অথবা তার পরের সালের দূরত্বটা দেখবা কত মাস, বা কত বছরের ব্যবধান। অবশ্যই বছর দেখবা, বছরের ব্যবধান কত? 93 94। তাহলে এখানে 1 বছর, 94 বছর বা এখানে 1 বছর, যে কোনো একটা দেখলে হয় আগের সাল হবে পরের সালের সাথে তুলনা করবা তুমি। 93 থেকে 94 1 বছর ব্যবধান, 94 বছর 1 বছর ব্যবধান। এখানে হয় 1 থাকবে প্রত্যেকটা, না হয় 2 থাকবে, না হয় 10 থাকবে, না হয় 20 থাকবে। অর্থাৎ কখনো 1 বছর ব্যবধান 3 বছর ব্যবধান এমনটা হবে না, প্রত্যেকটা সালের ডিফারেন্স সমান থাকবে। যেমন 91 92 93 1 করে এরকম না থাকতে পারে, 90 2000 2010 এরকম থাকতে পারে। 2 থাকলে যেমন 91 93 95 এরকমটা থাকবে। তাহলে আমি মূল বিন্দু থেকে আগের সালের দূরত্ব পরের সালের দূরত্ব ব্যবধান দেখবো কত। তাহলে 1994 93 94 ব্যবধান 1 অথবা 94 95 ব্যবধান 1, এটা দেখে নিবা। এবং সময়ের একক 1 বছর। যেমন ধরো এখানে 94 থেকে যদি এখানে 96 হইতো, এখানে 92 হইতো, তাহলে আমরা একটা সময়ের একক 2 বছর। সুতরাং x এর মূল বিন্দু আসলে 1994 এবং সময়ের একক 1 বছর। এই কথাটুকু অবশ্যই তোমাকে লিখে নিতে হবে। তো কি করবো? বিজোড়ের ক্ষেত্রে আমি লিখবো যে প্রদত্ত বছরের সংখ্যা 7টি, বিজোড়ের ক্ষেত্রে 7টি থাকতে পারে, 9টি থাকতে পারে, 5টি থাকতে পারে। সুতরাং x এর মূল বিন্দু a সমান একদম মাঝখানে যে সালটা, এটা হচ্ছে মূল বিন্দু 1994 এবং সময়ের একক 1 বছর। এরপর লিখে নেবো যে এক্ষেত্রে এখানে দুইটা পরামিতি, এই দুইটা পরামিতির মান তোমাকে বের করতে হবে। a আর হচ্ছে b, এই দুটো পরামিতির মান বের করতে হবে। এক্ষেত্রে a ও b এর মান নির্ণয়কারী দুটি a ও b এর মান নির্ণয়কারী দুটি সমীকরণ হলো, a ও b এর মান নির্ণয়কারী দুটি সমীকরণ হলো, দুইটা সমীকরণ হলো, আমরা দুটো সমীকরণ লিখে নিব। a ও b এর মান নির্ণয়কারী দুটি সমীকরণ হলো, যে কাজটা করো তোমরা সেটা হচ্ছে দুটো সমীকরণ লিখে নিব, জায়গা আছে যেহেতু সমীকরণ লিখে নিব। সেটা হচ্ছে একটা বিষয় খেয়াল করতে হবে, সমীকরণ আমি এখানে লিখে নিই, এখানে জায়গা ধরবে না। সমীকরণ হচ্ছে এই যে এটা থেকে খেয়াল করো। এক্ষেত্রে a ও b এর মান নির্ণয়কারী দুটি সমীকরণ হলো, এখানে যে সমীকরণটা আছে, আমি কিন্তু সমীকরণ দুইটা তোমাদের বলতে পারতাম না মুখস্থ করো, না, একটু বোঝার নিয়ম, বোঝার একটা উপায় আছে। সেটা হচ্ছে প্রত্যেকটা সামেশন দ্বারা গুণ করে দিবা। তাহলে সামেশন y সমান সামেশন a প্লাস সামেশন bx। আমি প্রত্যেকটা কি করলাম? সামেশন দ্বারা গুণ করলাম। কিন্তু এইটা নিব না, কি নিব আমি দেখাই তোমাদের। এই যে সামেশন y সমান, সামেশন যদি কোনো স্থির পদের সাথে থাকে ওই সামেশনটা n হয়ে যায়, তাহলে এটা হবে n। সামেশনটা কোনো স্থির পদে থাকলে সেটা n হয়ে যায়। আর সামেশন যদি স্থির পদ আর চলক একসাথে গুণাকার থাকে সামেশনের সাথে, তাহলে সামেশনটা যাবে চলকের সাথে, এটা কিন্তু মনে রাখবা, ঠিক আছে? ওকে, এই যে এটা হচ্ছে একটা সমীকরণ, এটা আমি দিতে পারি তোমার ধরো 2 নং সমীকরণ। আবার 3 নং সমীকরণে যাব। 3 নং সমীকরণ হচ্ছে এবার প্রত্যেকটাকে x দ্বারা গুণ করে দিবা। যদি আমি এটাকে x দ্বারা গুণ করি তাহলে সামেশন xy, যদি এখানে x দ্বারা গুণ করি তাহলে কি দাঁড়ায় দেখো, n a x হয়। এখন ঘটনা হচ্ছে আমরা সামেশনটাকে n কেন লিখছিলাম?
চলক ছিল না বিদায়, স্থির পদ ছিল বিদায়। এখন যদি চলক চলে আসছে তাহলে এই এনটা সামেশন হয়ে যাবে। এনটা যদি সামেশন হয়, আমি এক্স দ্বারা গুণ করছি, তাহলে আমরা লিখতে পারি কি এ সামেশন এক্স। ওই যে এ এনটা সামেশন হয়ে গেছে, আর হচ্ছে এক্স দ্বারা আমি প্রত্যেকটা অংশকে গুণ করতেছি, বি সামেশন এক্স স্কোয়ার। এটা হচ্ছে 3 নং। ঠিক আছে, এটা হচ্ছে 3 নং। এরপর যে কাজটা করবা, এখন এ ও বি এর মান নির্ণয় করার জন্য উপযুক্ত সারণী তৈরি করি। এখন লিখবো যে এখন উপযুক্ত সারণী তৈরি করি। এখন উপযুক্ত সারণী তৈরি করি। খেয়াল করো সবাই, আমি আবার একটু বলি যে তোমাকে যখন বলবে সরলরৈখিক প্রবন্ধ সমীকরণ বের করো, তুমি প্রথম কাজই হচ্ছে যে দড়ি পথ উৎপত্তির ক্ষেত্রে উপযুক্ত সরলরৈখিক সমীকরণ এইটুকু লিখে দিবা, y সমান a প্লাস bx। সকল অঙ্কের ক্ষেত্রে সরলরৈখিক প্রবন্ধ সমীকরণ হচ্ছে এটা, যেখানে y হচ্ছে এখানে যে চলক আছে উৎপাদন, এবং x হচ্ছে সময় নির্দেশক রাশি। এরপরে কথা অবশ্যই লিখে নিতে হবে প্রদত্ত বছরের সংখ্যা 7টি বিজোড়। এখন বছরের 7টি বিজোড় আসছে, 9টি আসতে পারে, 5টি আসতে পারে, জোড়ও আসতে পারে। হ্যাঁ, জোড়ও আমি পরে দেখাচ্ছি। 7টি যেটা হচ্ছে বিজোড়, সুতরাং x মূল দিয়ে a সমান বিজোড় হলে ঠিক মাঝখানে সাল নির্ধারণ করা যায়। এবং সময়ের কিভাবে হয় আমি একটু আগে দেখাইছি যে মূল বিন্দু থেকে আগে সাল বা পরের সালের দূরত্বটা শুধু দেখবে, একটা দূরত্ব দেখলে হয় 1 বছর। এক্ষেত্রে এ ও বি এর মান নির্ণয়ের দুটি সমীকরণ হলো, দুইটা সমীকরণ হলো এই দুটো সমীকরণ। আর সমীকরণ দুটো কিভাবে আসছে আমি তো দেখাইছি। এই সমীকরণ থেকে দুটো সমীকরণ লেখা যায়, শুধু প্রথম সামেশন ওয়াই দ্বারা গুণ করে দিলাম, কিভাবে হচ্ছে দেখাইছি। দ্বিতীয়টা শুধু এক্স দ্বারা গুণ করে দিলাম। হ্যাঁ, অনেক বইয়ে এই অঙ্কটা ক্ষেত্রে তোমরা বলতে পারো যে স্যার অনেক বই তো সহজ করে বলে দিচ্ছে, শুধু বলছে এ আর বি এর, যে ক্ষেত্রে এ আর বি এর মান নির্ণয়ের সমীকরণ হলো এটা, এরকম ভাবে লিখছে যে এ সমান সামেশন ওয়াই বাই এন, আর বি সমান হচ্ছে সামেশন এক্স ওয়াই সামেশন এক্স স্কোয়ার। স্যার এটা তো সহজ, ম্যাক্সিমাম বই এইভাবে দেওয়া যে এক্ষেত্রে এ আর বি এর মান নির্ণয় করি, দুই সমীকরণ হচ্ছে এ সমান এত, বি সমান এত। আমরা সহজে বসে অঙ্কটা করতে পারি, ছোট হয়। হ্যাঁ বাবা, এইভাবে করা যায়। আমি কিন্তু এই অঙ্কটা এইভাবে করাতে পারতাম, এ সমান সামেশন ওয়াই বাই এন, বি সমান সামেশন এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার দিয়ে করাতে পারতাম। এখন কেন করাই নাই সেটা হচ্ছে, তুমি যদি এইভাবে শিখো, এই শিক্ষাটাতে তুমি যখন দ্বিঘাত সমীকরণ বের করবা, সূচক সমীকরণ বের করবা, তখন কিন্তু এই শিক্ষা কোনো কাজে দিবে না তোমাকে। এই এ আর বি সমীকরণ এইভাবে দিয়ে যদি করো, তাহলে তুমি যখন দ্বিঘাত সমীকরণ করবা, সূচক সমীকরণ করবা, তখন এইটা ওই জায়গায় কাজে দিবে না। কিন্তু এই সমীকরণের সাহায্যে যদি করো তাহলে এটা কাজে দিবে। আর এটা কিভাবে আসে এটা আমি দেখাই দিই। মনে রাখবা, তুমি যখন এখন চার্ট তৈরি করবা, তখন সামেশন এক্স এর মান অলওয়েজ 0 হয়। কালীন সাথে সামেশন এক্স এর মান সবসময় কি হবে? 0 হবে। তো যদি 0 হয় তাহলে তুমি একটা বিষয় দেখো যে সামেশন ওয়াই সমান এন এ প্লাস বি সামেশন এক্স, বা আমি যদি সাইড চেঞ্জ করি এন এ প্লাস বি সামেশন এক্স তো সবসময় 0 হয়, সামেশন ওয়াই, বা আমি দাঁড়াচ্ছি এখানে এন এর সমান সামেশন ওয়াই, অতএব এন সমান সামেশন ওয়াই বাই এ। এটা মূলত আসলে এইভাবে আসে, সরি এ সমান সামেশন ওয়াই বাই এন। আর যদি তুমি ধরো পরেরটা যে বি কিভাবে আসে, ঠিক একই ভাবে বি তুমি এভাবে করতে পারো যে সামেশন এক্স ওয়াই সামেশন এক্স প্লাস বি সামেশন এক্স স্কোয়ার, বা আমি যদি সাইড চেঞ্জ করি এ ইন্টু এক্স এমন কি 0 হয়, তো বি সামেশন এক্স স্কোয়ার সমান সামেশন এক্স ওয়াই, এটা 0 হয়ে গেছে, তাহলে বি সমান আমি লিখতে পারি সামেশন এক্স ওয়াই সামেশন এক্স স্কোয়ার। মূলত এই যে এইভাবে আসে, কিন্তু আমি তোমাদের অনুরোধ করে বলবো তুমি এইভাবে করতে যাও না, ম্যাক্সিমাম করলো এইভাবে তুমি করতে যেও না। কারণ আমি তোমাদেরকে এমন ভাবে শেখাচ্ছি, যেমন তুমি যখন দ্বিঘাত সমীকরণ করবা, এই দুটো সমীকরণ তো কাজে লাগবেই, তার সাথে নতুন একটা যোগ হবে। আর সূচক সমীকরণ করবা তখন এই দুটো সমীকরণ দিয়ে করতে হয়, এই দুটো দ্বিঘাতও কাজে লাগে না, সূচকও কাজে লাগে না। তো কেন আমি শিখতে যাবো এইভাবে? আমি এইভাবে শিখবো ইনশাল্লাহ। ওকে, এখন উপযুক্ত সারণী তৈরি করি। কেন সারণী তৈরি করবো? এ আর বি এর মান বের করার জন্য। তো এ আর বি এর মান করার জন্য প্রথমত বছরকে আমি টি দ্বারা প্রকাশ করবো, এই হচ্ছে বছর দিয়ে নিলাম টি, সালগুলো লিখে নিলাম। এরপর উৎপাদনকে ওয়াই দ্বারা প্রকাশ করবো, এই যে উৎপাদনকে ওয়াই দ্বারা প্রকাশ করলাম ওয়াই। এরপরে যেটা দরকার, এখানে দুইটা সমীকরণ দিকে তুমি তাকাও, তুমি দেখতে পারতেছো কি দরকার? এক্স দরকার, এই যে এক্স সামেশন এক্স ওয়াই আর হচ্ছে সামেশন এক্স স্কোয়ার, এই তিনটা মান দরকার। এক্স সামেশন এক্স ওয়াই সামেশন এক্স স্কোয়ার আর সামেশন ওয়াই। সামেশন ওয়াই তো এখানে আছেই, আর সামেশন এক্স যেটা সেটা আমার দরকার। আর সামেশন এক্স বের করা হলে পরে আমি এক্স স্কোয়ার আর এক্স ওয়াই বের করতে পারি।
ওকে, খেয়াল করবো আমরা সবাই। তো এটা দেখি তুমি কি কি লাগবে, দেখি তুমি পারতেছো। সামেশন এক্স লাগে, সামেশন এক্স স্কয়ার লাগে, সামেশন এক্স ওয়াই লাগে, আর সামেশন ওয়াই লাগে। তো দেখেন হচ্ছে এন এর মান কত, সালগুলো গুনবো আমি, 1 2 3 4 5 6 7, এন এর মান 7, আর 77 88 94 85 91 98 643, সরি 623। এটা হচ্ছে তোমার সামেশন ওয়াই। এরপর হচ্ছে আমি এক্স বের করবো। এক্স বের করার ফর্মুলা হচ্ছে টি মাইনাসের এ বাই সময়ের একক। সময়ের একক কত বছর? 1 বছর। তো সময়ের একক যদি 1 বছর থাকে তাহলে নিচে 1 দিতে হয়। এখন কথা হচ্ছে যে 1 দিয়ে যদি টি মাইনাস একে ভাগ করি, সেটা টি মাইনাস এই থাকে, এই কারণে আর 1 থেকে দেওয়ার প্রয়োজন পড়ে না, শুধু টি মাইনাস এর লিখলে চলে। কিন্তু সময়ের একক যদি 2 বছর হয় তাহলে অবশ্যই দুই তোমাকে উল্লেখ রাখতে হবে। সময়ের একক যদি 3 বছর হয় 3 উল্লেখ রাখতে হবে। সময়ের একক 10 বছর 10 উল্লেখ রাখতে হবে। সময়ের একক যদি হাফ বছর হয় তাহলে অবশ্যই হাফটা কি করতে হবে? উল্লেখ রাখতে হবে। কিন্তু যখনই সময়ের একক 1 বছর হবে তখন উল্লেখ রাখার প্রয়োজন নাই, আমরা শুধু টি মাইনাস এর এ দিয়ে নিতে পারি। টি মাইনাসের এ। এখানে দেখো এই বছরটি প্রত্যেকটা দেওয়াই আছে, একদম 1991 সাল থেকে 97 পর্যন্ত হচ্ছে টি, প্রত্যেকটা টি। আর এই প্রত্যেকটা টি থেকে আমি এ বাদ দিব। এখানে একই এখানে দেখো দেওয়া আছে এক্স এর মূল বিন্দু এ সমান 1994, এর মান হচ্ছে 1994। আমরা কাজ করি এখানে একটু এ লিখে নিই, এটা হচ্ছে 1994। তাহলে প্রত্যেকটা টি থেকে তুমি 1994 বাদ দিয়ে দিবা। যেমন 91 থেকে যদি 94 বাদ দাও, 91 থেকে যদি আমি টি, কিন্তু 91 থেকে 94 বাদ দিলে কত হয়? -3 হয়। ঠিক আছে। 92 থেকে 94 বাদ দিলে কত হয়? -2 হয়। 93 থেকে 94 বাদ দিলে কত হয়? -1 হয়। 94 থেকে 94 বাদ দিলে কি হয়? 0 হয়। 95 থেকে 94 বাদ দিলে কত হয়? 1 হয়। 96 থেকে 94 বাদ দিলে কত হয়? 2 হয়। 97 থেকে 94 বাদ দিলে কত হয়? 3 হয়। এই প্রত্যেকটা টি থেকে আমি বাদ দিয়ে দিছি। 91 থেকে 94 বাদ, 92 থেকে 94 বাদ, প্রত্যেকটা মান থেকে আমার হচ্ছে 1994টা বাদ। আর 1994 সালের ক্ষেত্রে 94 থেকে 94 বাদ, সো 0 আসবে। ব্যাস, এ হচ্ছে টি মাইনাসের এ দিয়ে আমি এক্স বের করে নিব। এখানে আমার সামেশন এক্সটা দরকার পড়বে। সামেশন এক্স এর মান এখানে 0, তুমি দেখো কারণ প্লাসের 1 2 3 আবার মাইনাস 1 2 3 আছে, বেনিশ হয়ে যাবে, 0 হবে। এরপর এক্স স্কয়ার, এক্স স্কয়ার -3 এর উপর স্কয়ার দিলে সেটা অবশ্যই 9 হবে, -2 এর উপর স্কয়ার দিলে সেটা হচ্ছে 4 হবে। তুমি ক্যালকুলেট করার সময় অবশ্যই -3 ব্র্যাকেটের মধ্যে উঠাইবা। যদি এইভাবে উঠাইতে চাও যে 3 দিয়ে স্কয়ার ক্যালকুলেটরে, তাহলে কিন্তু মাইনাসের 9 দেখাবে। তোমার উচিত হচ্ছে -3 দিয়ে এর উপরে স্কয়ার, তাহলে সেটা প্লাসের 9 দেখাবে। আর আমরা তো জানি যে মাইনাসের উপর যে পাওয়ার জোর চিহ্ন থাকে তাহলে অবশ্যই এটা প্লাসের হয়। এখানে 1 0 1 4 9। ওকে, এখানে তোমাকে সামেশন এক্স স্কয়ারটা বের করে নিতে হবে। তার সামেশন এক্স স্কয়ার এখানে কত আছে? 9 1 10 14 14 14 28। ঠিক আছে, 9 আর 4 13 আর 1 14, 14 আর 14 28। এটা হচ্ছে সামেশন এক্স স্কয়ার। এর এক্স ওয়াই এটা বের করে নেব, এক্স আর ওয়াই গুণ করে নেব। এই যে এক্স আর ওয়াই গুণ করে নেব, এক্স আর ওয়াই গুণ করলে আমি এক্স পেয়ে যাব। তো 77 ইনটু -3, 77 আর -3 হচ্ছে মাইনাসের 231। তারপর 88 টু 176, 176 -94, এক্স আর হচ্ছে ওয়াই গুণ করলে এটা সবাই 0, 0 আর 85 0 91 এক গুণ করলে সেটা হচ্ছে 91, 98 আর 2 গুণ 196, আর এখানে হচ্ছে 90 আর 3 270, 90 আর 3 গুণ করলে সেটা 270 হয়। আর এখানে সামেশন এক্স ওইটা তুমি দেখতে পারো কত আসে, -231 -176 -94 যোগ 91 যোগ 196 যোগ 270, 56 আসছে, 56। ঠিক আছে, এইভাবে আমরা এই সারণীটা কমপ্লিট করে নিব। বছর টি, তারপর ওয়াই লিখে নিব, এক্স তো বুঝাইলাম কিভাবে, আর এক্স স্কয়ার এবং এক্স ওয়াই। ওকে, এবার লিখবা যে এখন
সারণী হতে প্রাপ্তমান 2 নং ও 3 নং এ বসাই। এখন সারণী থেকে প্রাপ্তমান 2 নং এবং 3 নং এ বসাই। তাহলে 2 নং এ বসাও সামেশন y সমান na প্লাস b সামেশন x। সামেশন y এর মান হচ্ছে 623 আর n হচ্ছে 7 প্লাস b সামেশন x এর মান 0 x মান 0। তো 7 এ আর 0 তো বাতিল হয়ে গেছে, পক্ষান্তর করে নিলাম। ঠিক আছে, 7 এর ডানে ছিল বামে নিলাম, কারণ আমার এর মান দরকার। বা a সমান 623 কে ভাগ করো 7 দিয়ে। 623 কে যদি 7 দিয়ে ভাগ করো 89। তাহলে আমি এর মান কত পাইছি? এর মান পেলাম 89। আমি একটু পাশে লিখে নিই যে 89 অঙ্ক কাজে লাগবে আমরা, এটা 89। ঠিক আছে, আবার আমি এখন 3 নং এ লিখবো। 3 নং লিখে নিব xy এই সামেশন x b সামেশন x স্কয়ার। অতএব সামেশন x এর মান হচ্ছে 56 a x এর মান 0 আর b সামেশন x এর মান হচ্ছে 28। বা পক্ষান্তর যদি করো 28b 56 বা b সমান 56 কে 28 দিয়ে ভাগ করো, কত আসে? 2 আসবে সম্ভবত। হ্যাঁ, 2 চলে আসছে, 2। তো b এর মান কত পাইছি আমরা? 2 পাইছি। b এর মান 2 পাইলাম। b এর মান 2 পাইছি। আমরা এইভাবে a এর মান এবং b এর মান বের করে নিব। এখন লিখবো যে এখন a এবং b এর মান এক নং সমীকরণে বসাই। এখন a ও b এর মান এক নং এ বসাই। a ও b এর মান যদি এক নং এ বসাই, a হচ্ছে 1 নং, y সমান a প্লাস bx। তাহলে a এর মান পাইছি আমরা 89, b এর মান পাইছি 2x। অতএব y সমান 89 প্লাস 2x হলো সরল রৈখিক প্রবণতা সমীকরণ, অথবা লিখতে পারি কালীন সমীকরণ। হলো সরল রৈখিক প্রবণতা সমীকরণ বা কালীন সমীকরণ। সরল রৈখিক প্রবণতা সমীকরণ। ব্যাস, এইভাবে আমরা সরল রৈখিক প্রবণতা সমীকরণটা বের করে নিব। এটাও একটু লিখে নিই, এটা কাজে লাগবে আমার 89 প্লাস 2x। এই হচ্ছে তোমার সরল রৈখিক প্রবণতা সমীকরণ। আমরা এইভাবে খুব চমৎকার করে 1 নম্বর অঙ্কটা কমপ্লিট করে নিব। ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন কমপ্লিট করে নিব। প্রথম সমীকরণ ধরবা এইভাবে, এই দুটো সমীকরণ ভালো করে শিখে নিবা। 4 তৈরি করবা, এর মান বের করবা, 1 নম্বর বসাই দিবা। ব্যাস, সরল রৈখিক প্রবণতা সমীকরণ পেয়ে গেলাম। ওকে, দেখো 2 বলছি 2000 সালের প্রত্যাশিত উৎপাদন পরিমাণ কত হবে? আমরা লিখে নিব 2000 সালের প্রত্যাশিত উৎপাদন নির্ণয়। 2000 সালের প্রত্যাশিত উৎপাদন নির্ণয়। 2000 সালের প্রত্যাশিত উৎপাদন নির্ণয় করতে গেলে আমরা যে সমীকরণটা এখানে পাইছি এই সমীকরণ থেকে বের করতে হবে। এই সমীকরণের মধ্যে তুমি যদি 1991 সালের বিপরীতে এই সমীকরণে একটা চল কিন্তু x, 1991 সালের বিপরীতে x এর মান কিন্তু -3 দেওয়া আছে। তুমি যদি এই সমীকরণের মধ্যে -3 বসাও, তাহলে 1991 সালের প্রত্যাশিত উৎপাদনটা তুমি পেয়ে যাবা। তুমি যদি এই সমীকরণে 1995 সালের বিপরীতে x এর মান কত আছে? 1 আছে। তুমি যদি এই সমীকরণে x এর মান 1 বসাও, তাহলে 1995 সালের প্রত্যাশিত উৎপাদন পেয়ে যাবা। তুমি যদি এই সমীকরণের মধ্যে x এর মান 3 বসাও, তাহলে 1997 সালের প্রত্যাশিত উৎপাদন পেয়ে যাবা। কিন্তু আমাকে এই সালের গুলো বলে নাই, বলছে 2000 সালের প্রত্যাশিত উৎপাদন। তাহলে তুমি বুঝতে পারতেছো এই x এর মানের উপর নির্ভর করবে 2000 সালের প্রত্যাশিত উৎপাদন পরিমাণ। তুমি যদি এখন x এর মান 0 বসাও, তাহলে 1994 সালের প্রত্যাশিত উৎপাদন পেয়ে যাবা।
ঠিক আছে, তুমি যদি এক্স মাইনাসের 1 বসাও তাহলে 1993 সালের প্রত্যাশিত তুমি পেয়ে যাবে। তাহলে 2000 সালের প্রত্যাশিত পূরণ বের করতে গেলে অবশ্যই তোমাকে এক্স আগে নির্ণয় করতে হবে। তোমরা লিখবো যে এক্ষেত্রে এক্স সমান, ঠিক আছে, টি মাইনাস এর এ, টি মাইনাস এর এ, কারণ এই সূত্র দিয়েই তুমি কিন্তু এক্স বের করে থাকো, তাই না? টি মাইনাস এর এ, এটা তো হচ্ছে ফিক্সড 1994, আর টি কত? টি হচ্ছে এই যে সালগুলা, তুমি কোন সালটা চাইছি? 2000 সালেরটা চাইছি, তাহলে এখন 2000 সালে লিখে দিবা। তো 2000 সাল থেকে যদি 94 বাদ দাও তাহলে এখন 6 দাঁড়াবে, ঠিক আছে? 2000 সাল থেকে যদি 1994 সাল বিয়োগ করো তাহলে কি 6 বছর দাঁড়াবে। তাহলে আমরা এখানে লিখি, এটা একটু বের করবো, একটু লেখার পর লিখে দেবো যে অতএব y 2000 y হচ্ছে উৎপাদন, ওইটা কি উৎপাদন কোন সালে? 2000 সালে। y 20,000 2000 সালে উৎপাদন কত? আমি লিখবো 89 প্লাস 2 ইন্টু x আমার 6, 89 প্লাস 6 2 12। তো যদি 89 সাথে 12 যোগ করো তাহলে দাঁড়াচ্ছে 101, 101, 89 প্লাস 2x, তো 89 প্লাস 2 ইন্টু x এর মান কত? 6। 2000 সাল থেকে 94 বাদ দিয়ে গেলে সেটা 6 আসে। তাহলে 89 প্লাস 12 গুণ করলে সেটা যোগ করলে হয় কত? 101 হয়। তাহলে 2000 সালে উৎপাদন পরিমাণ কত? 101। এরপরে বলছে 1990 সালের উৎপাদন কত ছিল? 1990 সালের উৎপাদন কত ছিল? এখানে কিন্তু 97 পর্যন্ত দেওয়া, 91 থেকে 97 দেওয়া, এটা পরেও দেওয়া নেই, আগেও দেওয়া নেই। তাহলে 90 সালের উৎপাদন পেতে গেলে তোমাকে এক্স বের করতে হবে। তাহলে আমি কি লিখতে পারি যে 1903 নাম্বার দিয়ে নাম্বার 3 1990 সালের উৎপাদন নির্ণয়। 1990 সালের উৎপাদন নির্ণয়, এখানে আর প্রত্যাশিত হবে না, 90 সালের উৎপাদন নির্ণয়। 90 সালের উৎপাদন নির্ণয়। তো 90 সালের উৎপাদন নির্ণয় করতে এক্স দরকার, এক্স সমান হচ্ছে টি মাইনাস এর এখানে কত? 1990 সাল, 1990। তো 90 যদি করো জন্মবাদ দিলে মাইনাসে 4 হয়। তাই আমরা লিখে দিব যে অতএব y 1990, উৎপাদন কোন সালে? 1990 সালের। ঠিক একইভাবে লিখবো 89 প্লাস 2 ইন্টু x সমান মাইনাসে 4, তো 89 প্লাস মাইনাসের 8, তাই 89 থেকে যদি 8 বাদ যায়, 89 বিয়োগ 8 তাহলে 81। তাহলে 1990 সালে ছিল কত? 81। 1990 সালে ছিল কত? সেটা 81 ছিল। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। 3। এরপরে যাব আমি 4-এ। 4 মাসিক প্রবণতা সমীকরণ। 4 মাসিক প্রবণতা সমীকরণ বের করতে হবে। লিখে নিই যে মাসিক প্রবণতা সমীকরণ নির্ণয়। মাসিক প্রবণতা সমীকরণ, মাসিক প্রবণতা সমীকরণ YM নির্ণয়। এম দ্বারা মান বুঝি আমরা। মাসিক প্রবণতা সমীকরণ নির্ণয়। এই মাসিক প্রবণতা সমীকরণ নির্ণয় করতে গেলে তোমাকে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে বছর সংখ্যা কি জোড় না বিজোড়, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এই ক্ষেত্রে বছর সংখ্যা কি জোড় না বিজোড়? আমাদের এই অঙ্কে বছর সংখ্যা হচ্ছে বিজোড়। তাহলে আমরা লিখে নিব যে প্রদত্তে বছরের সংখ্যা বিজোড়, সুতরাং মাসিক প্রবণতা সমীকরণ YM সমান, মাসিক প্রবণতা সমীকরণ YM সমান একটা বিষয় খেয়াল করবা, তোমাদের যে সমীকরণটা প্রথমে ছিল যেমন a সমান a প্লাস bx ছিল, কিন্তু ঠিক আছে a প্লাস bx, যখন বছর থেকে মাসে চলে আসবে তখন আর ভগ্নাংশ চলে আসবে। হ্যাঁ, যেমন a b x, যখনই মাসে চলে আসবে তখন এটা ভগ্নাংশে চলে আসবে, a b লব আকারে যাবে। এখন মাস চলে আসলে এখানে একটা বিষয় খেয়াল করবা, অবশ্যই n এ 12 দিয়ে দিবা মাসের ক্ষেত্রে, কারণ একটা বছর হয় 12 মাসে, একটা বছর হয় কি 12 মাসে, এখানে 12 দিবা। আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে 12 দিবা। 12 দেওয়ার পরে এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে এখন সময়ের একক দেখবা কত বছর। তুমি এখানে লিখছো সময়ের একক 1 বছর, 1 বছর কয় মাস? 12 মাস। আর যখন সময়ের একক
হাফ বছর আসবে তখন কিন্তু জোরের ক্ষেত্রে সেটা আসে। যখন বছরের সংখ্যা জোড় সংখ্যা হয় তখন সময় একক হয় হাফ বছর, তখন হাফ বছরের 6 মাস, তখন এখানে মাস 6 মাস চলে আসে, অর্থাৎ এখানে মাস দিবা। a/12 b/12 ইন্টু 12, এই 12 কিন্তু থাকবে, ঠিক আছে। বিজোড় থাকবে সময়ের একক যখন 1 বছর, সময়ের একক 1 বছর হওয়ার কারণে এখানে তোমার 12 হয়েছে। যদি সময়ের একক হতো 6 মাস, তাহলে এখানে 6 দিতা। জোড়ের ক্ষেত্রে 6 মাস হয়ে থাকে। আমি এটা দেখাবো জোড়ের অঙ্কের মধ্যে। ওকে, তাহলে এটা সমান আমি লিখতে পারি a/12 b/144x। এখন তুমি এর মান বসাই দিতে পারো, অথবা এই সমীকরণে এর মানটা বসাই দিতে পারো। এর মান কত পাইছি আমরা? দেখো, এর মান পাইছি 89 আর বি এর মান পাইছি আমরা 2। তো যদি ভাগ করে দাও, 89 কে 12 দিয়ে ভাগ করো, ভাগ 12 আর 7.42 প্লাস 2 এর ভাগ করে দিবা 140 দিয়ে, 0.0139 সাথে x আছে, x। আমি আবার একটু বলি, মাসিক প্রবণতা সমীকরণ হচ্ছে ym a/12 b/12 ইন্টু x। এই 12 যেটা আছে এটা তুমি বুঝে দিবা। যদি বিজোড় হয় তাহলে 12 মাসের হিসাবে আসে, সময়ের একক 1 বছর হয়তো, তখন বিজোড়ের ক্ষেত্রে সময়ের একক হয় 1 বছর, যেটা আমি আগে দেখাইছি 1 বছর 12 মাস, এখানে 12 দিয়ে দিবা। আর জোড়ের ক্ষেত্রে সময়ের একক হয় 6 মাস, তখন এখানে 6 দেওয়া লাগে জোড়ের ক্ষেত্রে। 6 12 কত হয় 72 চলে আসবে জোড়ের ক্ষেত্রে, যদি বছরটা জোড় হয়। তাহলে 89 কে 12 দিয়ে ভাগ করবো, 2 এর 140 দিয়ে ভাগ করবো, এই মানটা চলে আসে। এটা হচ্ছে মাসিক প্রবণতা সমীকরণ। মাসিক প্রবণতা সমীকরণ, মাসিক প্রবণতা সমীকরণ আমরা এইভাবে বের করে নেব। এরপরে তুমি যাবা 1995 সালের মার্চ মাসের প্রত্যাশিত উৎপাদন। কত সালে? 1995 সালের। তো কোন মাসের, মার্চ মাস সুনির্দিষ্ট ভাবে যদি কোন মাস বলে দেয়, তাহলে আমরা যেমন বছরেরটা 1990 সালে 2000টা বের করছিলাম বাৎসরিক প্রবণতা সমীকরণ থেকে। এটা কিন্তু বাৎসরিক প্রবণতা সমীকরণ, ঠিক আছে। এটা হচ্ছে বাৎসরিক প্রবণতা সমীকরণ থেকে আমি 2000 সালেরটা 1990 সালের প্রত্যাশিত উৎপাদন বের করছিলাম। আর যখন কোনো নির্দিষ্ট মাস এটা বলবে, তখন আমরা মাসিক প্রবণতা সমীকরণ থেকে বের করব। তাহলে এখানে মাসিক সমীকরণ প্রবণতা পাইছি, এটা থেকে আমরা 1995 সালে মার্চ মাসেরটা বের করব। জি, ভালো করে খেয়াল করবো। আমি মাসিক প্রবণতা সমীকরণটা এখানে লিখে নিচ্ছি। ym সমান 7.42 প্লাস 0.0139। ওকে, এরপরে যাব আমরা 5 নম্বরে। 5 নাম্বার, 1995 সালের মার্চ মাসের প্রত্যাশিত উৎপাদন কত হবে? 1995 সালের মার্চ মাসের প্রত্যাশিত উৎপাদন নির্ণয়। মাসের উৎপাদন নির্ণয় করতে গেলে তোমাকে মাসিক প্রবণতা সমীকরণ যেটা আছে ওটা নিতে হবে। কোন নির্দিষ্ট মাসের উৎপাদন নির্ণয় করতে গেলে তোমাকে মাসিক প্রবণতা সমীকরণের সাহায্য নিতে হবে। এই সমীকরণে দেখো একটা চলক আছে x, অর্থাৎ x এর মান বের করতে পারলে x এর মান এখানে বসাই দিবা, তাহলে ওই নির্দিষ্ট মাসের উৎপাদন পেয়ে যাবা। তাহলে আমার দরকার হচ্ছে এখানে x এর মান। তাহলে আমরা লিখবো যে ক্ষেত্রে x সমান তুমি বের করবা যেটা x সমান হচ্ছে t মাইনাস এর a, তো আমরা জানি। এখানে t কি হবে? t হচ্ছে যেটা তুমি বের করতে চাচ্ছ, ওইটা হচ্ছে t। কি বের করতে চাচ্ছ? 1995 সালের মার্চ মাসে, 1995 সালের মার্চ মাসে। তাহলে আমরা লিখতে পারি মার্চ 1995। আর মূল বিন্দুটা কোনটা? মূল বিন্দু হচ্ছে দুইটা ভাগ এখানে আছে, সেটা হচ্ছে এই বিজোড় সাল যদি হয়, এখন বিজোড় সালের সঙ্গে যদি সালের সঙ্গে যদি বিজোড় হয়, তাহলে জানুয়ারি থেকে জুন পর্যন্ত একটা অংশ, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত হচ্ছে আরেকটা অংশ। কি বলছি? জানুয়ারি থেকে জুন পর্যন্ত হচ্ছে একটা অংশ, আর জুলাই থেকে তোমার ডিসেম্বর পর্যন্ত হচ্ছে আরেকটা অংশ। তাহলে এখানে যেটা করতে হয়, তোমাকে তুমি দেখবা যে তোমাকে যে সালটা বলছো এটা মূল বিন্দুর আগের সাল না মূল বিন্দুর পরের সাল।
এখানে মূলবিন্দু হচ্ছে 1994, তাহলে 1995 সালে বের করতে বলছে, তাহলে অবশ্যই সেটা কি মূলবিন্দু পরের সাল। মূলবিন্দু পরের সাল হলে তোমাকে জুলাই লিখতে হবে, জুলাই 1994। ঠিক আছে, জুলাই 1994 যদি মূলবিন্দু পরের সাল হয়, মূলবিন্দু পরের সাল হচ্ছে জুলাই 1994। আর যদি মূলবিন্দুর আগের সাল হয় তাহলে তোমাকে জুন 1994 লিখতে হবে। ঠিক আছে, ওকে, এটা মনে রাখবা। তাহলে এখানে আমি মাসের হিসাব করব। তো যদি জুলাই 1994 হিসাব করো, তো জুলাই 1994 যদি হিসাব করো, 1994 থেকে জুলাই, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর 6 মাস। আর হচ্ছে মার্চ, এখানে আছে আরো 3 মাস, 6 7 8 9। তোমাকে বিয়োগ করলে 9 দেখাচ্ছে, ভালো করে খেয়াল করবা, বিয়োগ করলে 9 দেখাচ্ছে। এখন গণনা হচ্ছে মার্চের কত দিনের উৎপাদন সেটা বলে নাই, জুলাইয়ের কত দিনের উৎপাদন সেটা বলে নাই। এই কারণে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে মার্চ নিতে হয় 15 দিন, জুলাই নিতে হয় 15 দিন। ভালো করে খেয়াল করবা, মার্চের 15 দিন, জুলাইয়ের 15 দিন। এখন মার্চের 15 দিন যদি নাও, এখানে কিন্তু একদম মার্চ পুরো মাসটা হিসাব করা হয়েছে, আবার জুলাই পুরো মাসটা হিসাব করা হয়েছে। আমি কিন্তু এখন 6 মাস ধরছি, ভালো করে খেয়াল করো। 1994, জুলাই 1994, তুমি যখন হিসাব করছো জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, তুমি পুরো 6 মাস দিছো, কিন্তু জুলাই পুরোটা যাবে না। কত দিন, দিন যদি উল্লেখ না থাকে তাহলে মাসের 15 ধরতে হয়। জুলাইয়ের 15, আবার হচ্ছে মার্চের 15। তো জুলাই 15, এখানে 15 দিন কমে গেছে। আবার মার্চের 15, এখানে 15 দিন কমে গেছে, অর্থাৎ 1 মাস কমে গেছে। টোটাল ছিল 9 মাস, 1 মাস যদি কমে যায় তাহলে এখানে হবে 8 মাস, এখানে হবে 8 মাস। আর তুমি যদি এটা একটু দেখায় দিতে চাও যে কিভাবে হয়, তাহলে এইভাবে দেখাইতে পারো। সেটা হচ্ছে এই ব্র্যাকেট দিয়ে মাইনাসের 1 দিতে পারো, 1 মাস কমে যাবে, এখান থেকে 15 কমে যাবে, এখান থেকে 15 কমে যাবে। তাহলে যদি এখানে হিসাব করো তাহলে এখানে হয় 9, 9 এর বিয়োগ 1, 8 হয়। তুমি চাইলে এইভাবে দেখাইতে পারো। আর যদি চাও যে না আমি এইভাবে দেখাবো না, আমি একদম মার্চ 1995 থেকে জুলাই 1994 দিয়ে আমি একবার 8 লিখে দেবো, তাও পারো, তোমার ইচ্ছা। কিন্তু এখানে 1 কমছে কিভাবে, 15 দিন। এখানে কিন্তু মাসের হিসাব, জুলাইয়ের 15, তাহলে 15 দিন কমে গেছে। এখানে মার্চের 15, আরো 15 দিন কমে গেছে। 15 দিন 15 দিন মানে 30 দিন হচ্ছে 1 মাস, তাহলে 1 মাস কমে গেছে, এই যে মাইনাসের 1। তাহলে আমি 8 পাইছি। ঠিক আছে, এইভাবে করতে পারো তোমরা। তাহলে এক্স এর মান আমরা 8 পাইছি। তাহলে অতএব ওয়াই মার্চ 1995 এটা বের করবো। এখন ওয়াই মার্চ 1995, তাহলে মার্চ 1995 কিভাবে বের করবো, ওই লিখে নিবা 742 প্লাস 0.0139। এক্স এর যে মানটা, এক্স এর মান আমরা 8 পেয়েছি, 8। তাহলে একবার হিসাব করে দাও কত আসে, 7.42 প্লাস 0.0139, 0139 ইন্টু 8, তাহলে 7.53 এই হচ্ছে মার্চ 1995 উৎপাদন, 7.53। খেয়াল রাখবা, এটা গেল 1995 সালে মার্চ মাসের উৎপাদন। এরপর একটা বলছে 5 এর পরে 6 যাও, 6 বলছে 1996 সালে ফেব্রুয়ারি মাসের, 1996 সালের ফেব্রুয়ারি, 1996 সালে ফেব্রুয়ারি মাসে প্রত্যাশিত উৎপাদন। তাহলে এক্ষেত্রে x সমান মূলবিন্দু কোনটা, 1996 সালের ফেব্রুয়ারি। তাহলে আমরা লিখতে পারি যে ফেব্রুয়ারি 1996 বিয়োগ ফেব্রুয়ারি 1996 বিয়োগ মূলবিন্দু যেটা, মূলবিন্দু হচ্ছে ফেব্রুয়ারি 1996, মূলবিন্দুর সাল হচ্ছে 1994। আর তোমাকে বলছে 96 সালে ফেব্রুয়ারি মাসে, তাহলে অবশ্যই 94 সালের পরের সাল। তো 94 সালের পরের যদি হয়ে থাকে তাহলে আমি এখানে জুলাই লিখবো, জুলাই 1994। আর যদি 94 সালের আগের সালটা বের করতে বলে তাহলে আমাকে জুন লিখতে হবে, জুন 1994। ওকে, এখন তুমি হিসাব করতে পারো যে কি হয়। তো যদি হিসাব করো জুলাই ফেব্রুয়ারি 1996, তাহলে এখানে হচ্ছে 2 মাস। আর জুলাই 1994, তাহলে একদম হিসাব করো জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এখানে হচ্ছে 6 মাস, 6 মাস
94 সালে 6 মাস, আর 95 সালে 12 মাস, 6 আর 12 কত 18, 18 আর ফেব্রুয়ারি 96 সালে 2 মাস, 19 20। কিভাবে দেখছো নি? জুলাই হচ্ছে 6, মানে 1994 সালে হচ্ছে 6, 1994 সালে হচ্ছে 6 মাস, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এটা 95 পুরোটা। তো 95 যদি হয় পুরোটা তাহলে এখানে হয় 12, আবার 96 2 মাস, 96 2, তাহলে 12 আর 2 14 আর 6 হচ্ছে 20। এখন ঘটনা হয়েছে এই জুলাইয়ের 15 দিন, ফেব্রুয়ারি কিন্তু 15 দিন, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। তো 15 দিন যদি হয় তাহলে 1 মাস বাদ যাবে, তাহলে 20 থেকে 1 বাদ গেলে 19। আর তুমি যদি চাও যে স্যার আমি দেখাই দিব, তাহলে -1 দিয়ে দেখাই দিও, তাহলে -1 দিয়ে যদি দেখাই দাও এখানে হবে 20, 20 থেকে 1 বাদ যাবে তাহলে হবে 19। ঠিক আছে? অতএব y ফেব্রুয়ারি 1996 সমান 7.42 0.0139 19। তাহলে এখন হিসাব করো 7.42 প্লাস 0139 ইন্টু 19, 7.68। তাহলে ফেব্রুয়ারি 1996 সালে যেটা ফেব্রুয়ারি মাসে কত পাইছি আমরা 7.68 পাইছি। ওকে, এটা গেল 1996 সালে ফেব্রুয়ারি মাসের প্রত্যাশিত উৎপাদন। ব্যাস, এরপরে যাব আমি 93 সালের, 1993 সালের সেপ্টেম্বর, 7 নাম্বার। ভালো, 1993 সালের সেপ্টেম্বর মাসের উৎপাদন আমরা একটু লিখে নেব যে 1993 সালের সেপ্টেম্বর মাসের উৎপাদন নির্ণয়। হ্যাঁ, এটাও তোমাকে মাসিক প্রবণতা সমীকরণ থেকে বের করতে হবে। তাহলে এর জন্য যেটা লাগবে এক্স লাগবে, আমরা একটু লিখে নিব যে ক্ষেত্রে এক্স সমান হচ্ছে টি মাইনাস এর এ, টি হচ্ছে এখানে 1993 সালের সেপ্টেম্বর মাস, তাহলে আমরা লিখতে পারি সেপ্টেম্বর 1993 বিয়োগ, আর মূলবিন্দু হচ্ছে 1994। হ্যাঁ, তুমি যদি জুলাই দাও একটা হিসাব রাখবা, জুলাই 1994 দাও তাহলে 1 বিয়োগ করে দিবা। ঠিক আছে, জুলাই 1994 দিলে 1 বিয়োগ করে দিবা, আর যদি জুন 1994 দাও তাহলে আর 1 বিয়োগ করার প্রয়োজন নাই। তাহলে আগের সাল হলে তুমি 1994 সালের আগের সাল যেহেতু বের করবে তাহলে জুনে দিয়ে দিও। তো জুন দিলে এখানে যদি হিসাব করো সেপ্টেম্বরে হচ্ছে এখানে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর 4 মাস, আর হচ্ছে 94 জুন পর্যন্ত গেলে 6 মাস, 4 হচ্ছে 10। কথাটা আমি আবার বলি, 1993 সালের সেপ্টেম্বর মাসের, তাহলে সেপ্টেম্বর 1993, আর তোমরা যে হিসাবটা করছো আগে জুলাই লিখছিলে, জুলাই যদি লেখো জুন পর্যন্ত 6 মাস, জুলাই চলে গেলে 6 এর উপর চলে গেছে, তাই না? এই কারণে আমরা কমাই দিই, আগেরটা কমাই দিই, পরটা কমে 1 মাস কমে যায়। কিন্তু জুন পর্যন্ত যদি লেখো তাহলে 6 মাস আছেই, এখানে 1 কমানোর কোনো দরকার নেই। তোমরা যে কাজটা করবা, যদি জুলাই লেখো, যদি জুলাই লেখো মাইনাস, এটা ছোট তো, জুলাই লেখো প্লাসের 1 দিতে হবে এখানে, আগেরটা মাইনাসের তো, যদি জুলাই লেখো তো প্লাসের 1 দিয়ে দিবা, আর যদি জুন লেখো তাহলে প্লাসের 1 দেওয়ার দরকার নেই। আমি বলবো প্লাসের দরকারই নেই, তুমি শুধু যদি 1994 আগের কোন সালের মাসের উৎপাদন বের করতে বলে তাহলে তুমি জুন লিখে দিবা, ওই ক্ষেত্রে 1 যোগ বা বিয়োগ করার প্রয়োজন নেই। তুমি যদি হিসাব করে দিয়ে দিবা সেপ্টেম্বরে হচ্ছে 4 মাস, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর 1993 সালে 4 মাস, 94 6 মাস, টোটাল হচ্ছে 10। অতএব y সেপ্টেম্বর 1993 বিয়োগ সমান 7.42 প্লাস 0.0139x, x এর জায়গায় হচ্ছে 10, -10 হবে, অবশ্যই -10, কারণ হচ্ছে এটা ছোট, এটা হচ্ছে কি বড়, তাহলে -10। তো যদি হিসাব করো কি দাঁড়ায় 7.42 প্লাস 0.0139 ইন্টু -10, 7.22
1728 এটা হচ্ছে 1993 সেপ্টেম্বর 1993 সালের উৎপাদন। জি, এইভাবে আমরা এই অঙ্কটা কমপ্লিট করে নিব। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি বন্ধু বান্ধব সবাইকে অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, আসসালামু আলাইকুম।